আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর একটা বিষয় হিমালয় দর্শন নিয়ে আলোচনা করব। লিখেছেন বেগম রোকেয়া। তো বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 খ্রিস্টাব্দে বাংলাদেশের রংপুর জেলায়। তার জীবন কাহিনী অনেক কাহিনী আছে। তো তার স্বামীর তত্ত্বাবধানে তিনি অনেক সুশিক্ষিত হয় এবং অনেক শিক্ষা নিয়ে তিনি অনেক গল্প, গ্রন্থ, উপন্যাস প্রভৃতি লিখেছেন এবং তার ভাগলপুরে বিয়ে হয়। তারপরে স্বামী মারা যাওয়ার পর 1910 খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে আসে। তার স্বামীর স্মৃতি উপলক্ষে তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস একটা স্কুল প্রতিষ্ঠা করে 1911 খ্রিস্টাব্দে। এই নিয়ে তার কুসংস্কার এবং কুপ্রথার বিরুদ্ধে তার যে লেখনীর মধ্যে বিষয়বস্তু প্রকাশ পায়। তারপর তিনি অনেক গল্প, উপন্যাস লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন মতিচুর, অবরোধ বাসিনী, পদ্মরাগ ইত্যাদি। তো মূল বিষয়ের আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে তোমরা অবশ্যই এই আলোদিশা কোচিং সেন্টারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা নতুন নতুন বিষয় এবং নতুন নতুন ক্লাস পেয়ে যাবে। আমরা মূল বিষয়ে যাব লাইন বাই লাইন। এখানে একটু অসুবিধা হলো, চেষ্টা করব তোমরা মূল বিষয়টা বুঝে নিয়ে সেটা উত্তরগুলো করবে। হিমালয় দর্শন এর উৎস হচ্ছে কি? কূপ মণ্ডুকের হিমালয় দর্শন। এটি যে বেগম রোকেয়ার একটি ভ্রমণমূলক কাহিনী। সেই ভ্রমণমূলক কাহিনীতে লেখিকা যে হিমালয় দর্শন করেছেন সেটা তুলে ধরেছেন এবং এই ভ্রমণমূলক কাহিনীতে লেখিকা যে হিমালয় দর্শনের যে ভ্রমণ করেছেন সেটা থেকে শুরু করে যে রাস্তার চারপাশে যে সৌন্দর্য, মনোরম পরিবেশ সেটা বর্ণনা করেছে। সেখানে হিমালয়ে পৌঁছে সেখানকার যে জলবায়ু এবং সেখানকার যে চারপাশের যে পরিবেশ সেই সম্পর্কে আলোচনা করেছে এবং সেখানকার জনজীবন কেমন, সেখানকার মানুষজন ইত্যাদি নিয়ে আলোচনা করেছে এবং শেষে তিনি বিভিন্ন এত রকম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তিনি ঈশ্বরের প্রশংসা করেছেন। এইটুকুই। তো প্রথমে যেটা বিষয় যে বলছেন যে প্রথমে যে প্রশ্নটা হতে পারে যে হিমালয় দর্শনের যে ভ্রমণ কাহিনী বা লেখিকার যে ভ্রমণের অভিজ্ঞতা দিয়েছে তা আলোচনা কর। এরকম প্রশ্ন যখন আসবে বা এছাড়া আর একটা আছে যে হিমালয়ের যে রেলগাড়ি যে বিবরণ দিয়েছে তা আলোচনা কর। তখন এখান থেকে যে আছে যে যেমন বলেছেন, যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছলাম। শিলিগুড়ি স্টেশন থেকে লেখিকা হিমালয়ের যে পৌঁছানোর যে রাস্তা, সেই স্টেশনটা শিলিগুড়ি থেকে শুরু হয়েছে। হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। ইস্ট ইন্ডিয়া গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারে। এখান থেকে যে প্রশ্নটা হতে পারে, একটা বললাম যে
লেখিকা যে হিমালয়ের যে রেলগাড়ির বিবরণ দিয়েছে তা বর্ণনা করো। ছোট প্রশ্ন, তখন দিতে হবে যে হিমালয়ের রেলগাড়িগুলো মানে এতটাই ছোট, লেখিকা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইস্ট ইন্ডিয়া গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। হিমালয়ের রেলগাড়ি তার অপেক্ষাও ছোট। এই গাড়িগুলো অনেকটা খেলনা গাড়ির মতো সুন্দর দেখাচ্ছে। এই গাড়িগুলো এতটাই নিচু এবং যে চলছে তখন অনায়াসে এই গাড়িগুলিতে যাত্রীগণ উঠতে এবং নামতে পারে। এই প্রশ্নটা যখন থাকবে যে হিমালয় রেলগাড়ি বর্ণনা দাও, তখন বা হিমালয় রেলগাড়ি সম্পর্কে লেখিকা কী বলছেন এটুকু বলতে হবে। এখান থেকে আমরা শর্ট কোশ্চেন কয়েকটা পেয়ে যাবো যে কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে, তখন বলতে হবে শিলিগুড়ি হতে। তবে কোন গাড়ি সবচেয়ে ছোট, তখন সেটা হবে হিমালয় রেলগাড়ি সব থেকে ছোট। তারপরে যেটা একটা প্রশ্ন হতে পারে যে লেখিকা হিমালয়ের যে যাত্রাপথে যে মনোরম পরিবেশের বর্ণনা করেছেন তা আলোচনা করো। তখন ওই শিলিগুড়ি হইতে রেল রোড যে আরম্ভ হয়েছে এবং রেলগাড়ির যে বিবরণ সেটা দেওয়ার পর বলতে হবে যে এই যে এইটুকুটা আমি পড়েছি, তারপরে তখন যেটা এটা উত্তম পুরুষে লেখা আছে তারপরে সেটাকে বাক্য পরিবর্তন করতে হবে। যেমন বলছে আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটারটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। পথে দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি, তখনও শীতবোধ হয় না, কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেতকুজ্জটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। তরুলতা ঘাস পাতা সকলেই মনোহর, এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। হরিতবর্ণ মানে যে সবুজ, চায়ের হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি অর্থাৎ চায়ের যে বাগান, প্রাকৃতিক শোভা আরও শতগুণে বৃদ্ধি করিয়াছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরনের শ্রীমন্তের ন্যায় দেখায়। নিবিড় শ্যামল বন, বসুমতির ঘন কেশপাশ আর পথগুলি আঁকাবাঁকা চিঠি। অর্থাৎ এখানে প্রশ্নটা যে বললাম যে মনোরম পরিবেশের যে বর্ণনা দিয়েছে তা আলোচনা করো। ছোট প্রশ্ন যেমন থাকবে তখন এটা বলতে হবে যে বললাম শিলিগুড়ির যে রেল রোড আরম্ভ হয়েছে ওখান থেকে যে ট্রেনের বর্ণনা, তারপরে অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করে গাড়িগুলো হঠাৎ শব্দ করতে করতে একেবারে আঁকাবাঁকা পথ ধরে চলেছে। পথের দুই ধারে যে মনোরম দৃশ্য, কোথাও উচ্চ চূড়া, আবার কোথাও একেবারে নিবিড় মানে ঘন মানে বন ইত্যাদি। সেই সমতল থেকে 3000 ফিট উচ্চতায় যখন লেখিকা গিয়েছিলেন তখন সেখানে কিন্তু শীতবোধ হচ্ছে না, কিন্তু মেঘের ভেতর দিয়ে তারা চলছিলেন। নিম্ন উপত্যকায় উপত্যকা বলতে দুটি পর্বতের মাঝে যে স্থান, নিম্ন উপত্যকায় শ্বেতকুজ্জটিকা, শ্বেত মানে সাদা, কুজ্জটিকা বলতে কুয়াশা, সাদা কুয়াশাগুলিকে লেখিকার নদী বলে ভ্রম জন্মেছিল। সেখানকার তরু লতা ঘাস পাতা সব কিছু একেবারে মনোহর। এত বড় ঘাস লেখিকা পূর্বে দেখেনি। এবং সেখানকার যে হরিতবর্ণ বলতে সবুজ যে চায়ের বাগান রয়েছে সেগুলো যেন দৃশ্য আরও শতগুণে বৃদ্ধি করেছে। এবং সেই বাগানের চারপাশ এত সুন্দর বোধ করছে, এতটাই সুন্দর যে সেখানে যে মানুষের যে চলার যে পথ, সেই পথগুলো যেন ধরনের শ্রীমন্তের নেই দেখাচ্ছে। বসুমতির ঘন কেশপাশ অর্থাৎ বসুমতি বলতে পৃথিবী, শ্যামল বন অর্থাৎ সবুজ বন, বসুমতির ঘন কেশপাশ অর্থাৎ সিথি যেমন রয়েছে সেরকম যেন বসুমতির যেন এটা একটা কেশপাশ। এটুকু বর্ণনা দেওয়ার পর আর একটু দিতে হবে যে রেলপথে অনেকগুলো জলপ্রপাত এবং সেই রেলপথের আশেপাশে যে জলপ্রপাত লেখিকা দৃষ্টিগোচর হয়েছিল
সেই জলপ্রপাত যেন বর্ণনা, সেই জলপ্রপাতের বর্ণনা যেন বর্ণনাতীত। মানে সেখানে সেই মনোরম জলপ্রপাতের দৃশ্য দেখে লেখিকা একেবারে মুগ্ধ হয়েছিলেন। এইটুকু প্রশ্নের উত্তর দিতে হবে যে লেখিকা যে যাত্রাপথের যে মনোরম পরিবেশের দৃশ্য বর্ণনা করেছে তা আলোচনা করো। এবারে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণে বৃদ্ধি করিয়াছে। কীভাবে শতগুণে বৃদ্ধি করেছে? তখন এটা বলতে হবে যে যে লেখিকা যখন 3000 ফিট উচ্চতায়, প্রায় 3000 ফিট উচ্চতায় যখন উঠেছিলেন, তখন সেখানকার যে ঘাস লতা তরু পাতা ইত্যাদি সকলে একেবারে মনোহর, এবং সেখানে যে হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্রগুলি, সেই চায়ের ক্ষেত্রগুলো দূর হতে সারি সারি চারাগুলি বেশ সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরনের সীমান্তের ন্যায় দেখায় নিবিড় শ্যামলবন, বসুমতির ঘন কেশপাশ, আর পথগুলি যেন আঁকাবাঁকা পথ সিথি ইত্যাদি ভাবে মনোরম দৃশ্য ফুটে উঠেছে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন কয়েকটা হতে পারে, যেমন কত ফিট উচ্চতায় এই নদী শ্বেত কুজ্ঝটিকাগুলিকে নদী বলে ভ্রম জন্মেছিল লেখিকা? তখন বলতে হবে সমুদ্র সমতল থেকে 3000 ফিট উচ্চতায়। কত ফিট উচ্চতায় লেখিকারা মেঘের ভেতর দিয়ে চলছিল? ওই একই উত্তর, সমুদ্র সমতল থেকে প্রায় 3000 ফিট উচ্চতায়। এবারে এইটুকুটা, ইহাদের কোনো এক বিশালাকায় জাহ্নবীর উৎস। জাহ্নবী কি, এটা প্রশ্ন হতে পারে। এখানে যে নদীর উৎস, গঙ্গা নদীর উৎসকে বোঝানো হচ্ছে, এবং জাহ্নবী এই যে ভীম বেগে হিমাদ্রি পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলে আছে, অর্থাৎ ঝর্ণাগুলো যে বয়ে আসছে, সেই পাষাণ মানে পাথরে হৃদয় বিদীর্ণ করে এই জলধারা কোথায় চলিয়াছে? লেখিকা বলছেন ইহাদেরই কোনো একটিতে বিশালাকায় জাহ্নবীর উৎস, অর্থাৎ গঙ্গা নদীর উৎস। একথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামল। মানে জাহ্নবীর যে উৎস লেখিকা বললেন, অর্থাৎ গঙ্গা নদীর যে উৎস, এরকমইভাবে গঙ্গা নদী জলধারা একত্রে হয়ে, ঝর্ণাগুলো একত্রে হয়ে এই গঙ্গা নদীর উৎস হয়েছে। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামল, আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়াছে। সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, যে কারণে ট্রেন থামো, আমাদের মণ্ডপ পূর্ণ হবে। তাহলে ট্রেন কী জন্য থেমেছিল? এখানে শর্ট কোশ্চেন হতে পারে একটা, তখন বলতে হবে যে জল পরিবর্তনের জন্য। আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, অর্থাৎ কি জন্য ট্রেন থেমেছিল এই প্রশ্নটায়। এখানে আবার একটা প্রশ্ন, আমাদের মণ্ডপ পূর্ণ হইল, কিভাবে লেখিকার মণ্ডপ পূর্ণ হয়েছিল? তখন বলতে হবে যে লেখিকা হিমালয় দর্শন যাত্রাপথে যখন যাচ্ছে, তখন যে যাত্রাপথে অনেকগুলো ঝর্ণা, সেগুলো দেখে যেন লেখিকার দৃষ্টিগোচর হলো, এবং সেগুলো বর্ণনাতীত। এবং সেই যাত্রাপথে যখন চলতে চলতে ট্রেন থেমেছিল ঝর্ণার পাশে, কিন্তু লেখিকারা ভাবছিলেন যে সেই ট্রেন হয়তো তাদের ঝর্ণাগুলো দেখার জন্য থেমেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারে যে ট্রেন জল পরিবর্তনের জন্য থেমেছে। তাই লেখিকা বলছেন যে কারণে থামুক না কেন, এই দৃষ্টি দেখে, এই ঝর্ণার যে জলপ্রপাতের যে দৃষ্টি, তা দেখে আমাদের মনোরম পূর্ণ হবে। তারপরে যেটা আছে, এটুকু টোটালটা গেল যে লেখিকার যাত্রাপথের যে বিবরণ। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠে আছি। এখন 4000 ফিট উঁচুতে তবু শীত অনুভব করি না, কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পেল। তাহলে কত ফিট উচ্চতায় এই গরমের হাত থেকে রক্ষা পেয়েছিল? প্রায় 4000 ফিট উচ্চতায়। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হলাম। এখানকার উচ্চতা 4864 ফিট।
কার্শিয়াং এর উচ্চতা মানে কত? 4864 ফিট। স্টেশন হয়তো আমাদের বাসা অধিক দূর নহে। তারপরে যে এইটুকুটার বর্ণনা আছে, প্রায় 3টা স্তবক রয়েছে। এই 3টা স্তবকে যেটা বলা হচ্ছে যে কার্শিয়াং স্টেশন কোথায় অবস্থিত, বা তারপরে আছে কার্শিয়াং স্টেশনের যে পারিপার্শ্বিক যে জল বা পরিবেশ তার সম্পর্কে আলোচনা করো। বড় প্রশ্ন, তখন এটুকু উত্তর তোমাকে লিখতে হবে। আমাদের ট্রেন কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানা বুক করা হয়েছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারে না। তাহলে ট্রেনগুলো কোথায় কী নামে বুক করা হয়েছিল? দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রেনগুলি ফিরিয়া আসিয়া আসিল। কোন ট্রেনে ফিরে আসলো? সন্ধ্যার ট্রেনে। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বাই সেবন করিয়া চরিতার্থ হইল। এখানে প্রশ্ন হতে পারে তথাকার জিনিসপত্র সেবন করিয়া চরিতার্থ হইল কি? কোথাকার বাই সেবন করিয়া চরিতার্থ হইল, অর্থাৎ লেখিকার যে জিনিসপত্র ট্রেনগুলো ছিল সেগুলো দার্জিলিংয়ের নামে বুক করা হয়েছিল, দার্জিলিংয়ের ঠিকানায়। তাই সেই জিনিসপত্রগুলো দার্জিলিং পৌঁছে যায়। তাই লেখিকা বলছিলেন যে সেখানকার জিনিসপত্রগুলো, আমাদের জিনিসপত্রগুলো তথাকার বাই সেবন করে চরিতার্থ হইল। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাহলে এতদিন গৃহসুখ পাচ্ছিলেন না কেন? কারণ ওনারা কার্শিয়াং স্টেশনে পৌঁছেছিলেন, কিন্তু তাদের যে জিনিসপত্র সেগুলো মানে দার্জিলিং ঠিকানায় বুক করা হয়েছিল, জিনিসপত্রের অভাবে তারা মানে গৃহসুখ পাচ্ছিলেন না। তাই বলে কেবল আশ্রয় পাইলে সুখ গৃহে থাকা হয় না, সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, যেটা বললাম, এখানে এখনো শীতের বৃদ্ধি হয়নি, গ্রীষ্ম নেই, এই সময়কে পার্বত্য বসন্তকাল বললে কেমন হয়? মানে নাতিশীতোষ্ণ প্রকৃতির যে জলবায়ু এখানে রয়েছে। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হয়েছিল। কয়দিন বৃষ্টি হয়েছিল? একদিন। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নয়। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়ে ব্যবহার করি। কিসে ছেঁকে? ফিল্টারে। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করণীয় নাই, সবে নির্ঝরের জল। ঝর্ণা সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জোড়ায়, স্পর্শনে হস্ত জোড়ায়, এবং ইহা চতুষ্পার্শ্ব ছিল শীতল বাতাস, না ঘন কুয়াশায় প্রাণ জোড়ায়। অর্থাৎ লেখিকা যেন মুগ্ধ হয়ে গেছেন। তাই সেখানকার জলবায়ু, সেখানকার যে পরিবেশ, সেখানকার যে ঝর্ণার জল, সেখানকার যে সেগুলো যেন স্পর্শ করে লেখিকার একেবারে হস্ত জুড়িয়ে যায়। তারপরে চতুষ্পার্শ্ব শীতল বাতাস যে বইছে, তাতে লেখিকার প্রাণ জুড়িয়ে যায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। কোথাকার বায়ু পরিষ্কার হালকা? কার্শিয়াং পার্শ্বস্থিত যে বায়ু রয়েছে সেখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু ও মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ, তাহলে কোথায় লেখিকা, এখানে একটা প্রশ্ন হতে পারে, কোথায় লেখিকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে পাচ্ছিলেন? কার্শিয়াং স্টেশনে প্রায় 4000 ফিট উচ্চতায়। এই মেঘ এদিকে আছে, ওদিকে হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনের পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছুটাছুটি করিতে থাকে। ইহাদের এই তামাশা দেখিতে আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকে, আমি কোনো কাজ করিতে পারি না। কি দেখে লেখিকা একেবারে সময় অতিবাহিত হয় বা আত্মহারা হয়ে যান? তখন যে সেখানকার যে জলবায়ু এটা বর্ণনাটা রয়েছে, ছোট্ট করে বর্ণনা দিতে হবে। পশ্চিম গগনে যে পাহাড়ের গায়ে যে তরল স্বর্ণ ঢেলে দিচ্ছে, সেই মেঘগুলি সুকোমল অঙ্গের সুবর্ণ মেঘে বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করতে থাকে, তা দেখে লেখিকার মানে সময় অতিবাহিত হয়, বা তা দেখে লেখিকা আত্মহারা হয়ে যান। তাই লেখিকা কোনো কাজ করতে পারেন না, ইত্যাদি। তাহলে আমরা যে 3টা স্তম্ভ পড়লাম, প্রথমে প্রশ্নটা আমি বলেছিলাম যে কার্শিয়াং স্টেশন কোথায়, এবং কার্শিয়াং স্টেশনের যে জলবায়ু তা বর্ণনা করো। তখন
বলতে হবে সমুদ্র সমতল থেকে প্রায় 4000 ফিট উচ্চতায় রয়েছে কার্শিয়াং স্টেশন। এখানকার যে জলবায়ু বা পরিবেশ তা বর্ণনা করো, তখন বলতে হবে যে সেখানকার পরিবেশ, কার্শিয়াং স্টেশন আর চারপাশের যে পরিবেশ মানে নাতিশীতোষ্ণ, সেখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, এবং সেখানে যেন একেবারে বসন্তকালের মতো আবহাওয়া, সূর্যগ্রহণ প্রখর বোধ হয়, কিন্তু সেখানে সামান্য একদিন বৃষ্টি, লেখিকারা যাবার পর সামান্য একদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি তেমন নেই বললেই চলে। বায়ু তেমন বায়ু খুবই স্বাস্থ্যকর, জল ততটা ভালো নয়, কিন্তু সেই জলকে ফিল্টার করে ব্যবহার করা যায়। জল খুবই পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করণীয় কিছু নেই, শুধু ঝর্ণার জল, নির্ঝর মানে ঝর্ণার জল। ঝর্ণার সুবিমল সুশীত জল দর্শনে চোখ জুড়িয়ে যায় এবং তার হস্তে মানে স্পর্শ করে যেন মানে হস্ত জুড়িয়ে যায়, এবং ইহার চতুষ্পার্শ্বে শীতল বাতাস, না ঘন শীতল বাতাস এবং এবং যে কুয়াশা রয়েছে তাতে লেখিকার একেবারে প্রাণ জুড়িয়ে যায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের যে লুকোচুরি খেলা তা দেখতে খুব চমৎকার। এই মেঘ এদিকে আছে, আবার ওদিকে হয়তো বাতাস আসে, মেঘখণ্ড যেন একেবারে ছুটাছুটি করতে থাকে। প্রতিদিন অস্তমান রবি প্রায় এবং মেঘ নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিমবঙ্গের পাহাড়ি গায়ে তলছন্ন ঢেলে দেওয়া হচ্ছে। আবার সেই মেঘের যে সুবর্ণ মেঘে সুবর্ণ মেঘগুলো বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করতে থাকে। তার এই সমস্ত দৃশ্য দেখে লেখিকা একেবারে মুগ্ধ হয়ে যায়। অর্থাৎ কার্শিয়াং স্টেশনের যে চারপাশের যে সুন্দর নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু তাই ফুটিয়ে উঠেছে তার বর্ণনাতে। এভাবে আমরা এই প্রশ্নটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, আমরা এখান থেকে জেনে গেলাম। তারপরে যেটা বর্ণনা আছে, এছাড়া আরও একটু আছে যে মনে পড়ে একবার মহিলার ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছি। মহিলা একটা পত্রিকা 1897 থেকে 1915 খ্রিস্টাব্দে এটি মানে চলছিল। গিরিশচন্দ্র সেন এবং ব্রজ গোপাল নিয়োগী দুজন ছিলেন সম্পাদক। এই ঢেঁকি মহিলা পত্রিকায় ঢেঁকি শাকের কথা, একটি গুল্ম জাতীয় ঘাস জাতীয় গুল্ম প্রকৃতি। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। লেখিকা বলছেন যে আমি গুল্ম অর্থাৎ গুল্ম ঝোপ জাতীয় কোনো উদ্ভিদ ভাবতে কেবল ভূতত্ত্ব, জিওলজি যেটা ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম। কোন গ্রন্থে পাঠ করিয়েছিলাম? মানে ভূতত্ত্ব গ্রন্থে। কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। কোন যুগে? কার্বনিফেরাস যুগে। এখন সেই ঢেঁকি তরু সচক্ষে দেখলাম, ভারী আনন্দ হইল। তরুবর প্রায় 20 থেকে 25 ফিট উচ্চ হইবে। তাহলে সেখানে যে কার্বনিফেরাস যুগের যে ঢেঁকি তরুর কথা লেখিকা জেনেছিলেন, এবং সেই ঢেঁকি তরু তিনি জানছিলেন যে গুল্ম জাতি, কিন্তু আজকে মানে লেখিকা সেখানে হিমালয় দর্শন কালে দেখলেন যে ঢেঁকি তরু গাছগুলো সচক্ষে দেখলেন, এবং সেই ঢেঁকি তরুগুলো গুল্ম প্রকৃতির মোটেই মনে হচ্ছে না। সেই ঢেঁকি তরুগুলো প্রায় 20 থেকে 25 ফিট উচ্চ হবে। তারপরে কোনো কোনো স্থানে ঘন নিবিড় বন, সুখের বিষয়ে বাঘ নেই, তাই নির্ভয়ে বেড়াইতে পারে। সুখের বিষয়ে বাঘ নেই, তাই নির্ভয়ে বেড়াতে পারে। লেখিকা সেই অরণ্যে নির্ভয়ে বেড়াতে পারতেন কিভাবে, কেন? কারণ লেখিকার বাঘ ভয় ছিল, কিন্তু সেখানে বাঘ নেই, তিনি আগে জানতে পেরেছিলেন, তাই নির্ভয়ে বেড়াতে পারে। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোঁক বলতে যে জোঁকগুলো একবার ধরে নিলে সহজে ছাড়া যাবে না, সেই জোঁকের কথা বলছে। সর্প মানে সাপ, এবং ছিনে জোঁক আছে। এই পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, কেবল 2-3 বার জোঁকে রক্ত শোষণ করিয়াছে। জোঁকে তারা কবার রক্ত শোষণ করেছে? 2-3 বার। তাহলে আমরা যে কার্শিয়াং স্টেশনে বর্ণনা দিলাম, আরও একটু ওখানে তোমরা একটু যোগ করে নেবে যে ঢেঁকি তরুর যে কথা লেখিকা জেনেছিলেন মহিলা পত্রিকায়, সেই ঢেঁকি তরুগুলোকে সচক্ষে এখানে দেখতে পেয়েছিলাম। সেই ঢেঁকি তরুগুলো প্রায় 20 থেকে 25 ফিট উঁচু, এবং সেখানকার যে সেই পরিবেশে বাঘ নেই তাই, এবং সেখানে
সেখানে ছিনের জোঁক এবং সাপ প্রচুর পরিমাণ আছে। সেই ছিনের জোঁক লেখিকাদের প্রায় 2-3 বার রক্ত শোষণ করেছে। এদেশের স্ত্রী লোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। তাহলে কারা ভয় পায় না? এদেশের বলতে হিমালয়ের যে অধিবাসী রয়েছে তাদের কথা বলছেন লেখিকা। আমাদের ভুটিয়া চাকরানি ভালো বলে, জোঁকে কি ক্ষতি করে? জোঁকে কোনো ক্ষতি করে না। একবার মানে রক্ত শোষণ শেষ হইলে আপনি চলে যায় ভুটিয়ান। এবার যেটা বর্ণনা আসছে তারপরে টুকু বর্ণনা যে ভুটিয়ানিদের বা পাহাড়িদের স্বভাব চরিত্র আলোচনা করে, এরকম যখন বড় প্রশ্ন থাকছে তখন তারপর টুকু। তো এদের স্বভাব চরিত্র বর্ণনা করতে গিয়ে প্রথমে যেমন তাদের পোশাকের বিষয় আসছে, তাহলে পোশাকের বিবরণ তখন বলতে হবে ভুটিয়ানিরা প্রায় 7 গজ, আমি একেবারে উত্তরটা করছি, ভুটিয়ানিরা প্রায় 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, পৃষ্ঠে 2-1 মন বোঝা নিয়ে তারা অনায়াসে প্রস্তরময় এবড়ো খেবড়ো পথ তারা উঠতে নামতে পারে। হ্যাঁ, যে পথ দেখে তারা আমরা একটু আমাদের এখানে বলতে হবে যে তাদের পোশাকের বিবরণ, তখন বলতে হবে যে ভুটিয়ানিরা প্রায় 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে এবং কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা থাকে। এটা হলো তাদের পোশাকের বিবরণ। তারপরে দিবে যে তাদের মানে কার্যপ্রিয়তা বা কাজের বিবরণ, তাদের কাজের বিবরণ এটা পয়েন্ট করবে। তখন বলতে হবে যে তারা পৃষ্ঠে মানে পিঠে করে 2-1 মন বোঝা নিয়ে অনায়াসে, তো পৃষ্ঠে 2-1 মন বোঝা নিয়ে তারা মানে এবড়ো খেবড়ো পাথর অনায়াসে চলতে পারে, আবার তারা উপরে উঠতে পারে, আবার নিচেও চলতে পারে। যে পথ দেখে সাধারণ মানুষের মানে সাহস গায়েব হয়ে যায়, হ্যাঁ, সেই পথ তারা অবলীলাক্রমে চলতে পারে। এছাড়া ছিল তারা কাজে খুবই দক্ষ, তাদের কাজের মানে এতটাই শ্রমশীল ব্যক্তি যে তারা উদাহরণের জন্য কারো উপরে নির্ভরশীল নয়, তারা নিজেদের উপরেই নির্ভর করে, তারা এই প্রস্তর বহন করে চলে এবং তারা কার্য করে নিজেদের উপরে নির্ভরশীল থাকে। এই জন্য বলছেন, আমি একটু পড়ছি, মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। মানে লেখিকা এদের দেখে লেখিকার একটা কথা মনে পড়লো যে ওই মহিলা পত্রিকার কথা, যে সেখানে দেখেছেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি ওই ভুটিয়ানিরাও এই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নয়, সমভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রীর লোক দিকে পাথর বহিতে দেখি, পুরুষরা দেখি বোঝা বহন করে না, অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সে কাজে বালক বালিকা যোগদান করে, সেখানে সবলেরা বালিকা দলভুক্ত বলিয়া বোধ হয়। অর্থাৎ লেখিকা বললেন যে এখানে যে মহিলারা রয়েছে তারা উদাহরণের জন্য কারোর উপর নির্ভরশীল নয় এবং তারা নিজের উপর নির্ভরশীল, তারা মানে কাজ করে চলছে না, একদম একনিষ্ঠ কর্ম, সেই পাথর বহন করে নিয়ে আসছে এবং সেই পাথর বহন করে নিয়ে আসার পর সেই পাথর বিছানোর কাজটা করছে এখানকার পুরুষ মানুষরা। যা লেখিকা ভাবছেন যে এই পাথর বিছানোর কাজটা ছোট বাচ্চারা করতে পারে, তাই লেখিকা বলছেন যে পুরুষ মানুষরা ছোট বালকের অন্তর্ভুক্ত নাকি। তাই লেখিকার এই সমস্ত যে মহিলারা এত সুন্দর মানে কর্মপ্রিয় এবং তারা যে এত কঠিন কাজটা করতে পারছে, তাই লেখিকা মানে মহিলা পত্রিকার সম্পাদককে বলেছেন যে রমণীদের দুর্বল বলে তাহাদের নাম অবলা। তাই বলছেন যে এই ভুটিয়ানিরা কি অবলা জাতির অন্তর্ভুক্ত, তাই লেখিকা এটা বলছেন। তাহলে আমরা এখান থেকে যে বর্ণনা পেলাম, তাহলে আমরা প্রথমে দিয়েছি কি পোশাকের বিবরণ, তারপরে আমরা কি দিলাম যে তাদের কার্যের বিবরণ, তাদের কি কাজ ওইটুকু বর্ণনা করতে হবে। তারপরে তাদের স্বভাব চরিত্র, এইটুকু আমি পড়ছি আগে। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়, তারা কি নামে পরিচয় দেয়? পাহাড়নি। এবং আমাদেরকে নিচেকা আদমি বলে, সমতলের মানুষদের নিচেকা আদমি বলে, যে যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। স্বভাবতই ইহারা শ্রমশীলা, কার্যক্রিয়া, সাহসী ও সত্যবাদী, কিন্তু নিজেকে আদমি সংস্রবে থাকিয়া
ইহারা ক্রমশ সদ্গুণ রাজ্যে হারাইতেছে। বাজারে পয়সা অল্প স্বল্প চুরি করা, মুখে চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিয়েছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়, ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। তাই এটুকু বর্ণনা দিতে হবে যে তাদের স্বভাব চরিত্র। ভুটিয়ারা নিজেদের পাহাড়নি বলে পরিচয় দেয় এবং তারা খুবই সৎ এবং তারা কর্মপ্রিয়, কার্যপ্রিয়, সাহসী ইত্যাদি। এরা নিচেকা আদমি সংস্রবে এসে এরা নিচেকা আদমি মানুষের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে, কিন্তু তারা নিচেকা আদমি মানুষকে ভাবে যে এরা মানে মানে এদের সব এরা হচ্ছে এরা চুরি করে, হ্যাঁ, দুধে জল মেশায়, এরূপ তারা ভাবে। তাই এই নিচেকা আদমি মানুষের সংসর্গে এসে তারাও অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি তো শিখছে। তাহলে এটুকু বর্ণনা দিতে গিয়ে এটা বর্ণনা দিতে হবে। এইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশতেছে। কারা? উহারা বলতে এখানে বলা হচ্ছে যে পাহাড়নিদের কথা বলা হচ্ছে। তারা কোন সূত্রে? বিবাহ সূত্রে অন্যান্য জাতির সঙ্গে মিশতেছে। তাহলে আমরা এইটুকু জানলাম যে পাহাড়নিদের স্বভাব চরিত্র আলোচনা করো, তখন পয়েন্ট ব্যাখ্যা করবে। আগে উৎস উল্লেখ করে প্রথমে লিখতে হবে, তারপরে বলতে হবে যে পয়েন্ট কয়েকটা বলে দিয়েছি আগে, তো বারবার স্মরণ করে দিই। যেমন তোমার একটা আছে যাদের পোশাকের বিবরণ, তাদের কার্যের বিবরণ এবং তাদের স্বভাব চরিত্র। তাহলে এই প্রশ্নটা আসতে মাত্রই এটুকু লিখতে পারবে। তারপরে যেটা বর্ণনা দেওয়া হচ্ছে, তারপরে লেখিকা বর্ণনা দিয়েছেন যে সেখানকার যে হিমালয় দর্শনে হিমালয়ের যে প্রাকৃতিক শোভা তা দেখে লেখিকা মুগ্ধ হয়ে গেছেন। এইটুকু বর্ণনা তোমরা পাবে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। কত মাইল দূরে? লেখিকার বাসা হইতে 1 মাইল দূরে। এখান হইতে ওই দুগ্ধ ফেরণীভূত জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। সে তার যে দুগ্ধ ফেরানিভূত যে জলের স্রোত বয়ে চলেছে এবং সেই জলের স্রোতের যে একটা কল্লোল গীতি, সেই গীতি লেখিকা মুগ্ধ হয়ে যান এবং তার শুনে লেখিকার ঈশ্বরের প্রতি ভক্তি জন্মায়। অর্থাৎ আল্লাহ ঈশ্বর যে এত সুন্দরভাবে তৈরি করেছে প্রকৃতি, তাই লেখিকা তার উনার গুণ কীর্তন করেছেন। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়ে পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। কৃতজ্ঞ বলতে উপকারীর উপকার স্বীকার করা। সমুদ্রের সামান্য নমুনা, অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে সাধপূর্ণ হয়। এখানে প্রশ্ন দেবে, সে সাধপূর্ণ হলো কে? কিভাবে তার নিজের স্বাদ পূরণ করেছিল বর্ণনা করো। তখন একটু সম্পূর্ণ লিখতে হবে, পরে আসছে এগুলো আলোচনায়। তো লেখিকা সমুদ্রের বঙ্গোপসাগর দেখেছিল, কিন্তু এই হিমালয়ে এইটুকু দেখা তার বাকি ছিল এবং সেগুলো দেখে তার একেবারে স্বাদ পূর্ণ হয়েছে। না, স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণে বাড়ে, কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছে, তাহা দ্বারা কত দেখিব। বলছে লেখিকা যে এতই মনোমুগ্ধকর দৃশ্য, এই দৃশ্য দেখে যেন মনের স্বাদ মিটছে না, এই স্বাদ যেন বাড়তে থাকে, দেখার স্বাদ। তাই বলছেন লেখিকা যে ঈশ্বর তো শুধু 2টো চোখ দিয়েছে, এই 2 চোখ দিয়ে আর কত দেখব? প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন? যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে বলে আমায় দেয়, আমায় দেয়। যখন তাহাকে বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাসতে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। লেখিকা এখানে একটা প্রশ্ন বলল, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, উক্ত অংশটি কোথা থেকে না হচ্ছে, উক্ত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এরকম যখন প্রশ্ন করবে তখন তোমরা অবশ্যই লিখবে এখানে যে চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। অর্থাৎ লেখিকা, আমি উত্তর একটু লাইনটাই করছি। চিত্র অর্থাৎ আমরা যখন চিত্র দেখব, তখন কিন্তু যে এই চিত্রটা অঙ্কন করেছে তার নৈপুণ্য, তার কাজের যে কর্মপ্রিয়তা, সেটা সম্পর্কে একটা ধারণা জন্মে। তাই লেখিকা বলছেন যে এই বিশ্ব প্রকৃতিটা যেন আল্লাহ তৈরি করেছেন এবং তার যে নৈপুণ্য,
তা দেখে আমাদের আমরা বুঝতে পারি যে তিনি কর্মে কতটা দক্ষ এবং কতটা তিনি মানে সুন্দরভাবে এই বিশ্ব প্রকৃতিকে সৃষ্টি করেছেন। তাই লেখিকা বলছেন, চিত্র দেখে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনে কে কাহাকে চিনে। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। বলছেন লেখিকা যে আমরা এখান থেকে দেখছি যে হিমালয়টা পাদদেশটুকু কত বড়, অনেক বড়, কিন্তু গোটা বিশ্বের কাছে এটা একটা ছোট্ট বালুকণার মতো। আর এই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকণা বললেও বড় বলা হয়। অর্থাৎ এই মহাবিশ্বে যেন এই সেটা হিমালয়টা একটা ছোট্ট বালুকণার মতো। তারপরে লেখিকা বলছেন যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা? কৃতজ্ঞ বলতে যে উপকারীর উপকার স্বীকার না করা। তাই লেখিকা বলছেন যে আমাদের কৃতজ্ঞতা হয় না, মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করলে তবে তৃপ্তি হয়। বলছেন লেখিকা যে এত সুন্দর যে দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখার পর আমাদের যে আল্লাহ এত সুন্দর চোখ, এত সুন্দর মন, এত সুন্দর কর্ণ মানে কান দিয়েছে, তবু আমরা এর গুণকীর্তন করি না, এটা আমাদের কি মানে কৃতজ্ঞতা হচ্ছে। তাই লেখিকা বলছেন যে মন, মস্তিষ্ক, প্রাণ নিয়ে যদি আমরা উপাসনা করি তবে আমাদের তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই। প্রকৃতি সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্যারে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য। তাহলে এই সর্বপ্রশংসার যোগ্য কে? ঈশ্বর। তিনি ধন্য, তখন এসব কথা মুখ উচ্চারণের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা এইটুকু যে পরের 3টা স্তবক যে পড়লাম, এখান থেকে যে প্রশ্ন হবে যে ঈশ্বরই সকল প্রশংসার যোগ্য। অর্থাৎ লেখিকার এরূপ মন্তব্যের কারণ কি, তখন তোমাদের এইটুকু লিখতে হবে যে লেখিকা হিমালয় দর্শনকালে হিমালয়ের যে সুন্দর সুন্দর ঝর্ণার দৃশ্য এবং সেখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ দর্শন করেছেন, এবং সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখে লেখিকা একেবারে মুগ্ধ হয়ে গেছেন এবং লেখিকা কৃতজ্ঞ হয়েছে, ঈশ্বরের নিকট একেবারে কৃতজ্ঞ। সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখে লেখিকার মনে হয়েছে যে এত সুন্দর যে দৃশ্য, যে ক্ষুদ্র বালুকণা, অর্থাৎ লেখিকা বারবার বলতে চেয়েছেন একটা কথা যে বিশ্বজগৎটা এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন এবং সেই বিশ্বজগতের কাছে এই বালুকণা সামান্য, বালুকণার মতো এই হিমালয়টা, সেই হিমালয় দর্শনে যদি লেখিকা এত কিছু দর্শন হয়, তাহলে গোটা বিশ্বে কত না জানি সুন্দর সুন্দর আল্লাহ তৈরি করে রেখেছেন। এবং এই বালুকণার মতো এই মানে এই হিমালয়টা, তাই লেখিকা বারবার বলতে চেয়েছে যে এই আমাদের সুন্দর সুন্দর চোখ, আল্লাহ চক্ষু, কর্ণ এবং মন দিয়েছেন। যদি আমরা এই সমস্ত এত সুন্দর সৃষ্টির, এই সমস্ত সৃষ্টিকর্তার এই সমস্ত সৃষ্টি দেখেও যদি আমরা গুণকীর্তন না করি, তবে আমাদের মানে কৃতজ্ঞতা প্রকাশ পায়। তাই মন, মস্তিষ্ক, প্রাণ নিয়ে ঈশ্বরের প্রতি উপাসনা করলে তবে আমাদের তৃপ্তি হবে। তাই লেখিকা বলতে চেয়েছেন যে টিয়া পাখির মতো কণ্ঠস্থ করে উপাসনা করলে এই উপাসনায় আমাদের তৃপ্তি আসে না, এই উপাসনায় আমাদের মনের আবেগ থাকে না। প্রকৃতির সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সমস্যা, তাই লেখিকা ভালো বলতে চেয়েছেন যে ঈশ্বরই সকল প্রশংসার যোগ্য। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন এখান থেকে লিখে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও। হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথের লেখিকার রেলগাড়িতে
হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথে লেখিকা রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতা আলোচনা করো। তারপরে 2 নম্বর হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা হিমালয় দর্শনের অভিজ্ঞতা দিয়েছে। ভুটিয়াদের জীবনযাত্রা। পরিচয় দাও। হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে ভুটিয়াদের জীবনযাত্রার পরিচয় দাও। হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে দর্শন প্রবন্ধ অনুসারে লেখিকা হিমালয় দর্শনের অভিজ্ঞতা দিয়েছে। তাহলে তোমরা 3টা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতা আলোচনা করো, এটা একটা 5 মার্কের বড় প্রশ্ন। তারপরে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে ভুটিয়াদের জীবনযাত্রার পরিচয় দাও। আর একটা হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে লেখিকার হিমালয় দর্শনের যে অভিজ্ঞতা, কী অভিজ্ঞতা বর্ণনা করেছে তা আলোচনা করো। এই 3টা প্রশ্ন লিখে রাখবে। এছাড়া আরেকটা যেটা যে হিমালয় দর্শনের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা আলোচনা হয়েছে, বিষয়বস্তু ব্যাখ্যা করে তারপর শেষে একটু লিখে দিতে হবে। তো তোমরা এগুলো দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তোমরা এই 3টা উত্তর অবশ্যই করে রাখবে, পরবর্তীতে এগুলো দেখা হবে। এগুলো শেষ করো।